চাকুরি নাকি ব্যবসা কোনটা বেছে নেওয়া উচিত? প্রফেসর মুখতার আহমেদ ঠিক এই জায়গাতেই একটা বড় প্রশ্ন তুলেছেন। উনি আমাদের একটা খুব পরিচিত ধারণাকে চ্যালেঞ্জ করছেন, যে ধারণাটা বলে বড় হতে হলে, সম্পদ গড়তে হলে চাকরিই একমাত্র পথ। চলুন তার এই অসাধারণ ভাবনাটা নিয়ে একটু গভীরভাবে কথা বলা যাক। তোমাকে একটা চাকরি করতেই হবে, এই কথাটা তো আমরা সেই ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি, তাই না? কিন্তু প্রফেসর মুখতার আহমেদ ঠিক এই চিন্তাটা নিয়েই প্রশ্ন তুলছেন। উনি বলছেন, আচ্ছা, এই যে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে চাকরি করতেই হবে, এটা কে ঢুকিয়েছে? এটা কি আসলেই আমাদের ভেতর থেকে আসা কোনো চাওয়া, নাকি সমাজের চাপিয়ে দেওয়া একটা বোঝা? তার মানে এই যে চাকরির পেছনে আমরা সবাই ছুটছি, এটা কি আসলেই সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটা একটা ফাঁদ? এই প্রশ্নটা শুনলে কিন্তু একবার থামতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে। আমরা কি সত্যি সত্যি নিজেদের স্বপ্ন পূরণ করছি, নাকি এমন একটা সিস্টেমের অংশ হয়ে গেছি যেটা আমাদেরকেই নিয়ন্ত্রণ করছে? তো চলুন প্রথম পর্বে যাই, চাকরির সংকট। দেখে নেওয়া যাক এই যে সবাই যে পথে হাঁটছে সেই পথে আসলে সমস্যাটা কোথায়। চাকরি শব্দটা যেন আমাদের জীবনের একমাত্র গোল, একটা ট্রফির মতো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ট্রফি জেতার জন্য দৌড়াতে গিয়ে আমরা যেন একটা গোলকধাঁধায় আটকে যাচ্ছি, একটা এমন চক্র যেখানে আমাদের সময়, আমাদের শক্তি দুটোই শেষ হয়ে যাচ্ছে। বক্তা ঠিক এটাই বলছেন, যে এই চক্রটা আমাদের জীবন থেকে সবচেয়ে দামি জিনিসটা, মানে সময়, কেড়ে নিচ্ছে। আচ্ছা, এই যে চাকরির পেছনে এত দৌড়, এর ফলটা কি হচ্ছে? বক্তার মতে প্রথমত তারুণ্যের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটা মাত্র লক্ষ্যের পেছনে। এমনকি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ করার জন্য আন্দোলনও হচ্ছে। ভাবা যায়, বিয়ে বা সংসার শুরু করার মতো জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো পিছিয়ে যাচ্ছে। মানে একজন মানুষ হয়তো ৩৬ বছর বয়সে গিয়ে বিয়ে করছে, কারণ তার চাকরিটা তখন হয়েছে। জীবনটা কি শুধুই একটা চাকরির অপেক্ষায় থাকবে? এবার আসি দ্বিতীয় পর্বে, ব্যবসার প্রতি আহ্বান। তাহলে প্রশ্ন হল, চাকরির বিকল্পটা কি? প্রফেসর মুখতার আহমেদের উত্তরটা খুব স্পষ্ট। পথটা হল উদ্যোক্তা হওয়া। উনি একটা খুব শক্তিশালী উদাহরণ দিয়েছেন। আচ্ছা, ভেবে দেখুন তো, এই যে বড় বড় মসজিদ, মাদ্রাসা বা সামাজিক প্রতিষ্ঠানগুলো, এগুলো কারা তৈরি করে? একজন বেতনভুক্ত মানুষের পক্ষে কি এত বড় কিছু করা সম্ভব? বক্তার মতে এটা প্রায় অসম্ভব। সমাজের এই বড় কাজগুলো, এই চালিকা শক্তিটা আসে আসলে ব্যবসায়ীদের কাছ থেকে। তাদের সম্পদই সমাজের ভালো কাজে, বড় কাজে লাগে। এখানে আসলে দুই ধরনের মানসিকতার একটা পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে। একদিকে চাকরি প্রার্থী, যে মাস শেষে একটা বেতনের জন্য অপেক্ষা করে, যে একটা পদের ওপর নির্ভরশীল। আর অন্যদিকে আছে উদ্যোক্তা। সে কিন্তু অপেক্ষা করে না, সে নতুন ভ্যালু তৈরি করে। সে শুধু স্বাবলম্বী নয়, সে আরও ১০ জনের জন্য নতুন পদ তৈরি করে। একজন নির্দিষ্ট পথে হাঁটে, আর একজন নিজেই নতুন পথ তৈরি করে। বক্তা আমাদের এই দ্বিতীয় পথটাতেই ডাকছেন। আর এটা কিন্তু কোনো নতুন কথা নয়। বক্তা আমাদের মনে করিয়ে দিচ্ছেন, ঐতিহাসিকভাবে, এমনকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ব্যবসা একটা অত্যন্ত সম্মানের পেশা ছিল। তিনি বলছেন, প্রায় সকল নবী এবং তাদের সাহাবীরা ব্যবসার সাথে জড়িত ছিলেন। যেমন আব্দুর রহমান ইবনে আউফের রায়ের সেই বিখ্যাত ঘটনাটা। তিনি মদিনায় এসে শুধু বলেছিলেন, আমাকে বাজারটা দেখিয়ে দাও, আর তারপর তিনি হয়ে উঠেছিলেন মদিনার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তো ব্যবসা শুধু টাকা কামানো নয়, এটা একটা দায়িত্ব, একটা ঐতিহ্য। চলুন এবার তৃতীয় পর্বে যাই, ধারণার মুদ্রা। ব্যবসার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? টাকা? না, বক্তার মতে সেটা হলো আইডিয়া বা উদ্ভাবন। এটাই নতুন পথের আসল চালিকা শক্তি। বক্তা বলছেন, আমাদের আসল সংকটটা চাকরির অভাব নয়, আসল সংকটটা হল নতুন ভালো আইডিয়ার অভাব। আজকের পৃথিবীতে পুঁজি বা টাকার চেয়েও একটা ভালো বাজারজাত করার মতো আইডিয়ার দাম অনেক অনেক বেশি। তার মানে সম্পদ তৈরির মূল চাবিকাঠিটা এখন আর টাকা নয়, সেটা হলো একটা ইউনিক আইডিয়া। এই আইডিয়ার শক্তি যে কতটা, তার কিছু বাস্তব উদাহরণ দেখুন। একদিকে আছে অ্যামাজনের মতো কোম্পানি, যেটা একটা আইডিয়া থেকে শুরু হয়ে আজ বিশ্বের ১ নম্বর কোম্পানি। আবার আমাদের দেশের দিকেই তাকান। বক্তা উদাহরণ দিচ্ছেন, একজন আলেম শুধু একটা পণ্য অনলাইনে বিক্রি করে মাসে ১.৫ লাখ টাকা আয় করছেন। আরেকজন উদ্যোক্তা তো মধু আর বাদাম বিক্রি করার জন্য শুধু ফেসবুক বিজ্ঞাপনেই প্রতি মাসে ৫০ লাখ টাকা খরচ করছেন। ভাবুন তার বিক্রি কত। আসলে দরকার শুধু একটা সঠিক আইডিয়া। এবার ৪ নম্বর পর্বে আমরা একটা অসাধারণ কেস স্টাডি দেখব, একটা মুরগির দোকানের গল্প। গল্পটার নাম অল বাইক। চলুন শোনা যাক কিভাবে উদ্ভাবন, বিশ্বাস আর সামাজিক দায়িত্ব মিলে একটা ব্যবসাকে কিংবদন্তি বানিয়ে দিতে পারে। আলবাইকের জার্নিটা কিন্তু একদম সিনেমার গল্পের মতো। ১৯৭৪ সালে আবু গাজালা জেদ্দায় একটা ফ্রাইড চিকেনের দোকান দেন। কিন্তু দুঃখের বিষয় হল, দোকানটা খোলার মাত্র ১ বছরের মাথায় তিনি মারা যান। ব্যবসাটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল।
অনেক বছর পর ৮০-র দশকে তার দুই ছেলে এহসান আর রামি বাবার সেই ঘুমন্ত ব্যবসাকে আবার জাগিয়ে তোলেন একটা নতুন ভিশন নিয়ে। আর আজ সৌদি আরবে তাদের ২০০-র বেশি আউটলেট আছে, আর বিশ্বের প্রায় ৮০টা দেশে তাদের উপস্থিতি। ভাবা যায়? তো আলবাইকের এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের রহস্যটা কি? এটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী নীতি। তাদের প্রতিটি সেল থেকে, প্রতিটি বিক্রি থেকে মাত্র ১ রিয়াল চ্যারিটিতে দান করা হয়। এই নীতিটা তাদের প্রতিষ্ঠাতাই ঠিক করে গিয়েছিলেন। আর এই ছোট্ট একটা সিদ্ধান্তই তাদের ব্যবসাকে অনন্য করে তুলেছে, মানুষের মনে একটা আস্থার জায়গা তৈরি করেছে। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? ঠিক এটাই, যে যখন সম্পদ একজন ভালো মানুষের হাতে থাকে তখন তা ভালো কাজেই ব্যবহৃত হয়। আলবাইকের গল্পটা এই কথার জ্বলজ্জন্ত প্রমাণ। বক্তা আসলে এটাই বোঝাতে চাইছেন যে উদ্যোক্তা হওয়া মানে শুধু নিজের জন্য সম্পদ বানানো নয়, এটা সমাজের জন্য ভালো কিছু করার একটা বড় দায়িত্ব পালন করার সুযোগ। এবার চলুন শেষ পর্বে যাই, ঋণের ফাঁদ। আমরা এতক্ষণ ব্যক্তিগত উদ্যোগের কথা বললাম যা একটা দেশকে গড়তে পারে, কিন্তু ঠিক উল্টো দিকে কিছু অর্থনৈতিক পলিসি একটা দেশকে ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে। বক্তা ঠিক এমনই একটা জাতীয় পর্যায়ের সতর্কতা জারি করেছেন। চলুন সেটা শুনি। বক্তা এখানে একটা খুব বিখ্যাত বই রেফারেন্স দিয়েছেন, কনফেশনস অফ অ্যান ইকোনমিক হিটম্যান। এই বইটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে বড় আর শক্তিশালী দেশগুলো ঋণের ফাঁদ পেতে উন্নয়নশীল দেশগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কৌশলটা কিন্তু খুবই সরল কিন্তু ভয়ঙ্কর। প্রথমে একটা উন্নয়নশীল দেশকে বড় বড় অবকাঠামো প্রকল্পের জন্য বিশাল অঙ্কের ঋণ অফার করা হয়, এমন ঋণ যা শোধ করার ক্ষমতা ওই দেশের নেই। দ্বিতীয় ধাপে শর্ত দেওয়া হয় এই প্রকল্পের সব কাজ, সব কনসালটেন্সি ঋণদাতা দেশের কোম্পানিগুলোকেই দিতে হবে। আর ফাইনালি দেশটা এমন এক ঋণের জালে আটকা পড়ে যেখান থেকে বের হওয়াটা প্রায় অসম্ভব হয়ে যায়। আর তখনই শুরু হয় রাজনৈতিক দর কষাকষি। আর এই কৌশলের ফল কি? বক্তার দাবি, এই যে বড় বড় প্রকল্পের জন্য বিদেশি ঋণ নেওয়া হয়েছে সেটা শোধ করতে দেশের প্রায় ৭০ বছর সময় লেগে যাবে। ৭০ বছর! তার মানে আমাদের পরের প্রজন্মকেও এই ঋণের বোঝা টেনে যেতে হবে। এটা কি আসলেই উন্নয়ন? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। তাহলে সবকিছুর শেষে প্রশ্নটা কোথায় এসে দাঁড়ায়? ব্যক্তিগত উদ্যোগী কি হতে পারে এই বিশাল জাতীয় ঋণের আসল প্রতিষেধক? দেশের অর্থনৈতিক মুক্তির পথটা কি আসলেই বড় বড় বিদেশি ঋণের প্রকল্পের উপর নির্ভরশীল, নাকি এর সমাধান লুকিয়ে আছে দেশের তরুণদের হাজারো ছোট ছোট উদ্যোগের মধ্যে? উত্তরটা হয়তো আমাদেরকেই খুঁজে বের করতে হবে।